আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আগামীতে সাস্টের যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষার জন্য আমরা 24-25 সেশনে সাস্টের যে প্রশ্নটি হয়েছিল আমরা সেই প্রশ্নের আলোকে একটি কোশ্চেন অ্যানালাইসিস করব। অর্থাৎ গত বছর যে প্রশ্ন তোমাদের পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবো এবং তার ভিত্তিতে তোমাদের একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো যেন তোমরা পরীক্ষার হলে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। তো বিষয় হচ্ছে সাস্ট গুচ্ছে আসার আগে মানবিকের আসলে পরীক্ষা নিত না, তারা গুচ্ছে অন্তর্ভুক্ত হওয়ার পরে মানবিকের পরীক্ষা নিয়েছে এবং তার পরবর্তীতে তারা যখন গুচ্ছ থেকে বের হয়ে গিয়েছে তখন তারা মানবিকের একটি মাত্র পরীক্ষা নিতে পেরেছে 24-25 সেশনে। এবছর আবার নিবে। তো 24-25 সেশনে আমাদের সাস্টে কেমন প্রশ্ন এসেছে আমরা একটু সেইগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করি। খেয়াল করো যে প্রথম যে প্রশ্নটা আমাদের ছিল, তোমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, খেয়াল করো ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তোমাদের একটা প্যাসেজ কম্প্রিহেনশন থাকে এবং তোমাদেরকে আমরা ক্লাসে বারবার বলেছি কিভাবে প্যাসেজ কম্প্রিহেনশন সলভ করতে হয়। তো প্যাসেজ কম্প্রিহেনশন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের জন্য আনসিন থাকে, কিন্তু সাস্টে আমাদের গত বছর সিন আসছিল। তো এই বছরও সিনও আসতে পারে, আনসিনও আসতে পারে, এটা তোমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করতেছে। সিন আসলে তো খুবই ভালো, তোমরা খুব ভালো পরীক্ষা দিতে পারবা। তাহলে এই যে সিন প্যাসেজটা আমাদের এসেছিল সেটা ছিল অ্যাডোলেসেন্সের পার্ট থেকে এবং এই সিন প্যাসেজ থেকে তোমাদেরকে বলেছিল 3টা প্রশ্নের উত্তর করতে। তো অ্যাডোলেসেন্স পার্ট থেকে কি রকম প্রশ্ন আসছিল যে দ্য ওয়ার্ড অ্যাডোলেসেন্ট রিফার্স টু, দেখো অ্যাডোলেসেন্স বলতে আসলে কি বোঝায়, অ্যাডোলেসেন্ট বলতে কি বোঝায়, এটা কি কোনো অ্যাডাল্ট পিপলকে বোঝায়, ওল্ড পিপলকে বোঝায়, ইনফ্যান্টসকে বোঝায়। ইনফ্যান্টস মানে আমরা জানি হচ্ছে কি, ইনফ্যান্টস মানে শিশু। তো অ্যাডোলেসেন্টস যারা তারা হচ্ছে শিশু না, তারা হচ্ছে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডের মাঝামাঝি যে পর্যায়টা আমরা বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেখবা 30 ইয়ার্স টু 18 অথবা 12 টু 18 বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিসংখ্যান তোমাদের দেয়া রয়েছে, তাই না? তো অ্যাডোলেসেন্টটা হচ্ছে কেমন, সেটা হচ্ছে একটা ইয়াং বয়েজ অর গার্লস হু আর ডেভেলপিং ইনটু অ্যাডাল্টস। এখানে শুধু বয়েজ লিখেছে, গার্লসও হবে, অর্থাৎ ইয়াং বয়েজ হু আর ডেভেলপিং ইনটু অ্যাডাল্টস। অর্থাৎ অ্যাডোলেসেন্ট হচ্ছে কারা, যারা হচ্ছে চাইল্ডহুড থেকে তাদের শিশুকালটা পার হয়ে তারা হচ্ছে কি যুবক হইতে যে যাচ্ছে, যে এটা মধ্যবর্তী যে সময়টা, সেই সময়টাকে বলা হচ্ছে অ্যাডাল্টহুড। তার প্রথমটা উত্তরটা ছিল আমাদের এ নাম্বারটা, কোনো কঠিন কিছু না। তারপর এটা খেয়াল করো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট সাপোর্টেড বাই দ্য টেক্সট। তোমাদের অ্যাডোলেসেন্সের যে টেক্সটটা তোমাদের ছিল, তো এখানে বলছে যে কোনটা আসলে সেই টেক্সট অনুযায়ী সত্য না, তাই না, কোনটা হচ্ছে অসত্য সেটা তোমাকে বলতে বলছে। খেয়াল করো, অ্যাডোলেসেন্টস আর অলওয়েজ অ্যাওয়্যার অফ দেয়ার অ্যাকশনস অ্যান্ড কনসিকুয়েন্সেস। এটা কি অসত্য নাকি চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস আর ডিফারেন্ট ফ্রম অ্যাডোলেসেন্টস, অ্যাডোলেসেন্টস আর নট কোয়াইট অ্যাওয়্যার অফ হেলথ ইস্যুস, সোশ্যাল নর্মস ইনফ্লুয়েন্স দ্য বিহেভিয়ার্স অফ দ্য অ্যাডোলেসেন্টস। আচ্ছা, এটা আমরা দেখি টেক্সট অনুযায়ী আসলে কোনটা ভুল বা কোনটা মিথ্যা। আচ্ছা দেখো, খেয়াল করো, এখানে বলছে যে অ্যাডোলেসেন্টস আর ডিফারেন্ট বোথ ফ্রম ইয়াং চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। তার মানে এটা হচ্ছে সত্য কথা, একটা আমাদের রয়েছে। Adolescents are not fully capable of understanding complex concepts. They also struggle to grasp the relationship between behavior and consequences, and also they may not fully realize the degree of control in making decision about health issue. তার মানে হেলথ ইস্যু সম্পর্কে তারা খুব একটা অ্যাওয়্যার না, এটাও একটা সত্য কথা। These inabilities often make them vulnerable to exploitations. While adolescence is a time of tremendous growth and potential, it is also a time of considerable risk during which social context exert powerful influence. তার মানে সোশ্যাল কনসেপ্ট আমাদেরকে পাওয়ারফুল ইনফ্লুয়েন্সও দিচ্ছে, মানে এটাও সত্য। তাহলে মিথ্যা কোনটা? আমরা দেখতে পাচ্ছি চিলড্রেন্স আর এটা হচ্ছে তারা ডিফারেন্ট, প্রথম লাইনেই রয়েছে। অ্যাডোলেসেন্টস আর নট কোয়াইট অ্যাওয়্যার, তারা হেলথ ইস্যু সম্পর্কে খুব একটা সচেতন না। তারপরে রয়েছে সোশ্যাল নর্মস, যেটা সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স করতেছে। তার মানে 3টাই সত্য। মিথ্যা কোনটা? মিথ্যা হচ্ছে আমাদের এ নাম্বারটা। তাহলে উত্তরটা হচ্ছে কি এ। আমাদের প্রশ্ন চেয়েছে কি হুইচ ইজ নট সাপোর্টেড বাই দ্য টেক্সট, মানে টেক্সট অনুযায়ী আমাদের এই নাম্বারটা আসলে সত্য না। কারণ অ্যাডোলেসেন্ট যারা রয়েছে তারা তাদের অ্যাকশন, মানে তারা যে কার্যক্রমগুলো করে এবং তাদের কাজের পরবর্তীতে যে ফলাফলগুলো আসতে পারে এগুলো সম্পর্কে তারা অসতর্ক থাকে, এই জিনিসটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে। 3 নম্বর বলছে দ্য ওয়ার্ড ভালনারেবল ইজ সিনোনিমাস টু। ভালনারেবল বলতে কাকে বোঝায়? ভালনারেবল বলতে আমরা জানি যারা হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ, তাই না? ভালনারেবল বলতে কি? ভালনারেবল বলতে বোঝা হচ্ছে ঝুঁকিপূর্ণ, বা দেখা যায় খুবই রিস্কি জোনে যারা থাকে, যারা খুবই রিস্কি থাকে, তাই না? ক্যাপাবল মানে কি? ক্যাপাবল মানে হচ্ছে সক্ষম। এক্সপোজড মানে হচ্ছে যারা একটু প্রকাশিত হয়ে গিয়েছে সামনের দিকে। স্ট্রং মানে আমরা জানি শক্তিশালী। আর বেয়ারেবল মানে কি? বেয়ারেবল মানে হচ্ছে সহনীয়, তাই না? সহনীয়। কি স্ট্রং মানে হচ্ছে কি শক্তিশালী। আচ্ছা, এক্সপোজড মানে কি? এক্সপোজ মানে তোমরা মাঝে মাঝে দেখো না, ধরো তুমি একটা আকাঙ্ক্ষু কাম করলা, তোমাকে মাঝে মাঝে থ্রেড দেয়, তোমাকে আমি এক্সপোজ করে দিব। তাহলে এই যে তুমি এক্সপোজের প্রতি একটা কি
একটা এক্সপোজের শিকার হচ্ছ, একটা এক্সপোজের ভালনারেবল হচ্ছ, তুমি এক্সপোজের দিকে ঝুঁকে যাচ্ছ, তো সে অনুযায়ী ভালনারেবল ওয়ার্ডটার সাথে যাচ্ছে তোমার বি নাম্বার ওয়ার্ডটা, সেটা হচ্ছে এক্সপোজ। হ্যাঁ, মাঝে মাঝে দেখা আকাম কুকাম করলে ফেসবুকে এক্সপোজ করে দেয়, স্ক্রিনশট মেরে ফেসবুকে এক্সপোজ করে দেয়, তো এটা হচ্ছে ভালনারেবলের সাথে রিলেটেড। চতুর্থ যে প্রশ্নটা ছিল আমাদের খুবই সহজ এবং কমন একটা টপিক থেকে এসেছিল, সেটা হচ্ছে কজেটিভ ভার্ব থেকে। আমরা জানি পজিটিভ ভার্ব থেকে প্রতি বছরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রশ্ন আসে। আচ্ছা, পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা জানি কি, আমরা জানি হ্যাডের পরে, আমরা পজিটিভ ভার্বের ক্ষেত্রে জানি কি, হেডের পরে যদি আমার অবজেক্টটা যদি আমার অ্যাক্টিভ হয়, হেডের পরে অ্যাক্টিভ অবজেক্ট থাকলে আমরা দিই V1, হেডের পরে প্যাসিভ অবজেক্ট থাকলে আমরা কি দিই, প্যাসিভ অবজেক্ট থাকলে আমরা দিই V3। হেডের পরে অ্যাক্টিভ অবজেক্ট থাকলে V1, প্যাসিভ অবজেক্ট থাকলে আমরা দিই কি V3। এখন খেয়াল করো, ক্যাথি হ্যাড জন, হ্যাড রয়েছে, হ্যাড জন, মানে অবজেক্টটা কে, এখানে অবজেক্টটা হচ্ছে জন। এখন এই অবজেক্টটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, তোমাকে সেটা বুঝতে হবে খুব ভালোভাবে। খেয়াল করো, অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে বুঝবো আমরা দেখবো এই অবজেক্টটা যদি ভার্বের কাজ পারে তাহলে সে অ্যাক্টিভ, ভার্বের কাজ না পারলে সে প্যাসিভ। এবং কথা হচ্ছে, দেখো জন তো একটা ব্যক্তি, তাই না, জন তো একটা ব্যক্তি, তাহলে একটা ব্যক্তি কি কার ঠিক করতে পারে? হ্যাঁ পারে। তার মানে কি, তার মানে সে একটা অ্যাক্টিভ অবজেক্ট। তাহলে এই যে হ্যাডের পরে আমরা অ্যাক্টিভ অবজেক্ট পেয়েছি, তাহলে আমার অপশনে ভার্বটা কি হবে, ভার্বটা হবে V1। তো অপশন ডিতে রয়েছে 2 + V1 বাদ, এখানে রয়েছে আইএনজি বাদ, এখানে রয়েছে কি V2, এটাও বাদ, তাহলে আলটিমেট উত্তরটা হচ্ছে কি এ নাম্বারটা। তাহলে হেডের ক্ষেত্রে অবজেক্ট অ্যাক্টিভ থাকলে V1 আর অবজেক্ট প্যাসিভ থাকলে V3। এর পাশাপাশি আমাদের পরীক্ষা হলে আরও যেগুলো আসে আমরা একটু সেগুলো দেখার চেষ্টা করি। আমাদের আসে আরও গেট। আচ্ছা, গেটের পরে যদি আমাদের অবজেক্টটা অ্যাক্টিভ হয় তাহলে আমাদের কাজ কি 2 + V1 দেওয়া, কি দেওয়া 2 + V1 দেওয়া। গেটের পরে অবজেক্টটা যদি প্যাসিভ হয় তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে V3 দেওয়া। এবার আসলে লেটের ক্ষেত্রে কি ঘটে, লেটের পরে যদি আমার অবজেক্টটা অ্যাক্টিভ হয়, আমাদের কাজ হচ্ছে V1 দেওয়া, আর অবজেক্টটা প্যাসিভ হলে আমাদের কাজ হচ্ছে কি B + V3 দেওয়া। আর মেকের পরে যে অবজেক্টটাই আসুক না কেন আমাদের কাজ হচ্ছে সেখানে কি দেওয়া, V1 দেওয়া। তার মানে এই চারটা তোমরা একটু স্ক্রিনশট মেরে রাখতে পারো, পজিটিভ ভার্ব থেকে যদি আসে এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবা। আচ্ছা, তারপর 5 নম্বরে খেয়াল করে স্যাটার, এই যে ওয়ার্ডটা আসছে এটা আসছে একটা লিটারেরি টার্ম থেকে। হ্যাঁ, একটা লিটারেচারের বিভিন্ন টার্ম থাকে, হ্যাঁ বিভিন্ন টার্ম থাকে, সেই টার্ম থেকে এটা আসছে। স্যাটায়ার কি, তোমাদের বিভিন্নবার বলেছি, বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটাও আমরা দিয়েছিলাম যে স্যাটায়ার মানেটা হচ্ছে কোন হাস্যরসাত্মক। স্যাটায়ার মানে হচ্ছে কি হাস্যরসাত্মক বা ব্যঙ্গাত্মক রচনা। ব্যঙ্গাত্মক রচনা হইতে পারে, কবিতা হইতে পারে, অর্থাৎ কোনো একটা অ্যাক্টিভিটিকে, কোনো একটা সোসাইটির নর্মসকে তুমি যখন ব্যঙ্গ করে লিখবা, ব্যঙ্গ করে একটা উপন্যাস লিখলা, একটা কবিতা লিখলা, তখন সেটাকে বলা হয় স্যাটায়ার। ঠিক আছে, তাহলে সে অনুযায়ী খেয়াল করো, এটা স্যাটায়ারের সাথে রিলেটেড না, রিলিজিয়াস সং এর সাথে রিলেটেড না, ট্রাজিক প্লে এর সাথেও রিলেটেড না, এটা রিলেটেড হচ্ছে ডি নাম্বারটা, যে টাইপ অফ লিটারেচার দ্যাট হিউমারাসলি মানে কি, যেটা হাস্যরসাত্মকভাবে ক্রিটিসাইজ, মানে কি ক্রিটিসাইজ মানে আমরা জানি সমালোচনা করা, আইডিয়াজ অর পিপল, অর্থাৎ কোনো আইডিয়া বা পিপলের কোনো মতামতকে, তার কোনো কার্যক্রমকে যখন ক্রিটিসাইজ করা হয়, কোনো একটা শাসক সম্পর্কে যখন ক্রিটিসাইজ করে তুমি কোনো একটা লেখা লিখবা, তখন সেটাকে বলে কোনো স্যাটারিক্যাল লেখা, যেটা লিটারেচারের টার্মে বলা হয়। 6 নম্বর প্রশ্নটা আমাদের এসেছিল আরও একটা ভোক্যাজ রিলেটেড, আমরা সেখানে দেখতে পাচ্ছি যে ইকটেসি ওয়ার্ডটার মানেটা কি, খেয়াল করো, এখানে বলছে ডিপ কনস্পাইরেসি আমরা জানি ষড়যন্ত্র, এখানে আসলে ষড়যন্ত্র হবে না। তারপরে খেয়াল করো সিরিয়াস ডিসএগ্রিমেন্ট, এখানে বলছে হচ্ছে দ্বিমতের সাথে কোনো রিলেশন নাই। স্ট্রং ডিজায়ার মানে আমরা জানি হচ্ছে ইচ্ছা, এখানে ইচ্ছার সাথে সম্পর্ক না, সম্পর্কটা হচ্ছে ইন্টেন্স হ্যাপিনেস, অর্থাৎ পরমানন্দ, অর্থাৎ ইকটেসি মানে হচ্ছে কি পরমানন্দ। এটার সাথে আরো কিছু সিনোনিম লিখে রাখতে পারো, গ্লি, এটা একটা সিনোনিম হতে পারে, ইকটেসি, গ্লি, হ্যাপিনেস, এগুলো হচ্ছে সেম ওয়ার্ড। উত্তরটা হবে কি আমার ডি নাম্বারটা। আচ্ছা, তারপরে 7 নম্বর প্রশ্ন আমাদের যেটা এসেছিল সেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। তো এইটা কন্ডিশনাল সেন্টেন্স যারা পারে না তাদের আসলে অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় বসাই উচিত না, এটা হচ্ছে একদম বেসিক আমাদের একটা পড়া। জিরো কন্ডিশনাল মানে কি, জিরো কন্ডিশনাল মানে উভয় পাশে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, কি থাকবে, উভয় পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে। আচ্ছা, তারপরে আমরা আসি ফার্স্ট কন্ডিশনাল মানে কি,
ফার্স্ট কন্ডিশনাল মানে হচ্ছে এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, আর এক পাশে কি উইল প্লাস V1 অথবা ক্যান প্লাস V1 অথবা মে প্লাস V1। আচ্ছা, তারপরে সেকেন্ড কন্ডিশনালে কি হয়, এক পাশে পাস্ট ইনডিফিনিট, এক পাশে পাস্ট ইনডিফিনিট, আর অপর পাশে উড প্লাস V1 অথবা কুড প্লাস V1 অথবা মাইট প্লাস V1। এটা হচ্ছে আমরা জানি সেকেন্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে কি হয়, এক পাশে পাস্ট পারফেক্ট, থার্ড কন্ডিশনালে এক পাশে পাস্ট পারফেক্ট আর অপর পাশে উড হ্যাভ, অপর পাশে হচ্ছে উড হ্যাভ প্লাস V3 অথবা কুড হ্যাভ প্লাস V3 অথবা মাইট হ্যাভ প্লাস V3। তাহলে এই কয়েকটা হচ্ছে আমাদের কন্ডিশনালের যে নিয়ম। আমরা প্রশ্ন কি চেয়েছে খেয়াল করো, প্রশ্ন চেয়েছে ইফ আই বিকাম দ্য প্রাইম মিনিস্টার, অর্থাৎ এই পাশে রয়েছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এ পাশে রয়েছে কি, এ পাশে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই উইল ইমপ্লিমেন্ট উইল প্লাস V1, এ পাশে রয়েছে কি, এ পাশে রয়েছে উইল প্লাস V1। তাহলে এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এক পাশে আমার উইল প্লাস V1, তাহলে কি হবে, এই যে এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এক পাশে উইল প্লাস V1, তাহলে উত্তরটা কি ডি নাম্বারটা, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। খুবই সহজ প্রশ্ন এসেছে। 8 নাম্বারটা, হুইচ ওয়ান ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু গো উইথ দ্য ফ্লো। গো উইথ দ্য ফ্লো মানে কি, মাঝে মাঝে বলে না যে ফ্লো এর সাথে চলো না, মানে হচ্ছে গো উইথ দ্য ফ্লো বলতে বোঝায় কোনো একটা চলমান প্রক্রিয়ার সাথে তোমার খাপ খাইয়ে নেওয়া, মানিয়ে নেওয়া। কি অর্থ, খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়া অর্থ প্রকাশ করে, মানিয়ে নেওয়া অর্থ প্রকাশ করে। সে অনুযায়ী আমার কি হবে, অ্যাডাপ্ট ইজিলি, মানে কোনো একটা কিছুর সাথে খুব সহজে মানিয়ে নেওয়া বলতে বোঝায় গো উইথ দ্য ফ্লো। 9 নম্বরটা খেয়াল করো, 9 নম্বরটা আমাদের টেক্সট বইয়ের একটা লাইন ছিল, এ পারসন হু ড্যাশ নো ফ্যামিলি ড্যাশ দ্য পেইন অফ লনলিনেস। এটা কিন্তু আমাদের টেক্সট বইয়ের লাইন ছিল। টেক্সট বুক থেকে কিন্তু আমাদের প্রচুর গ্রামার আসে। তাহলে খেয়াল করো, এখানে আমাদের বলছে পারসন হু হচ্ছে কি একটা রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যা থাকে সেটা কি, সেটা একটা অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউনের যে ভার্বটা, এখানে যে ভার্বটা বসবে সে ভার্বটা বসবে তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। অ্যান্টিসিডেন্টটা কি আছে, এ পারসন কি, এ পারসন হচ্ছে একটা সিঙ্গুলার, তাই না, এ পারসন হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে ভার্বটা কি হবে, ভার্বটাও কিন্তু আমাদের সিঙ্গুলার হবে। আগে দেখি এখানে সিঙ্গুলার ভার্ব, প্রথম পার্টটাতে সিঙ্গুলার ভার্ব কোথায় কোথায় নাই। এখানে হ্যাভ প্লুরাল বাদ, তারপর হচ্ছে সি প্লুরাল ভার্ব বাদ, হ্যাজ আর হ্যাজ। এখন আমরা দেখব ফিলস হবে নাকি ফিল হবে। খেয়াল করো, নো ফ্যামিলি এটাও এখানে যে ভার্বটা বসবে সেটাও কিন্তু সেই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, তার মানে কি আমার সিঙ্গুলার। আচ্ছা, তাহলে সিঙ্গুলার ভার্ব দ্বিতীয়টাতে কোথায় আছে খেয়াল করো, এখানে নাই। তাহলে উত্তরটা কি হবে, বি নাম্বারটা, হ্যাজ ফিলস দ্য পেইন অফ লনলিনেস। 10 নম্বর প্রশ্ন ছিল চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ইভেন্ট ম্যানেজার হ্যাজ বিন ড্যাশ ডে অ্যান্ড নাইট টু মেক দ্য ফেস্টিভ্যাল গ্লোরিয়াস। আচ্ছা, আমরা জানি হ্যাজবিনের পরে আমরা V3ও বসাইতে পারি, হ্যাজবিনের পরে ভার্ব প্লাস আইএনজিও বসাইতে পারি। হ্যাজবিনের পরে V3 কখন বসে, যদি সেটা প্যাসিভ ফর্মে হয়। কি হয়, যদি সেটা প্যাসিভ ফর্মে হয়। আর অ্যাক্টিভ ফর্মে হলে আমরা কি বসাবো, ভার্ব প্লাস আইএনজি। এখন খেয়াল করে এটা কি অ্যাক্টিভ সেন্টেন্স নাকি প্যাসিভ সেন্টেন্স। দ্য ইভেন্ট ম্যানেজার হ্যাজ বিন ড্যাশ। আচ্ছা, এই যে ভার্বের কাজ, ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে ওয়ার্ক, ভার্ব কি ওয়ার্ক, আর সাবজেক্ট পজিশনে কে বসছে, দ্য ইভেন্ট ম্যানেজার। দ্য ইভেন্ট ম্যানেজার একটা ব্যক্তি কি এই ভার্বের কাজ করতে পারে, ওয়ার্কের কাজ অবশ্যই পারে, তার মানে কি এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে যেহেতু আমার এখানে একটা অ্যাক্টিভ সেন্টেন্স রয়েছে, তাহলে আমি কি দিব, ভার্ব প্লাস আইএনজি। তার মানে উত্তরটা হবে কি ওয়ার্কিং, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে প্রশ্নটা এসেছিল। 11 নম্বরটা খেয়াল করে, চুজ দ্য ওয়ার্ড দ্যাট কারেক্টলি কমপ্লিটস দ্য সেন্টেন্স। দ্য স্টুডেন্টস অর দ্য টিচার ড্যাশ ক্লিনড দ্য ব্ল্যাকবোর্ড। আচ্ছা, তোমরা যখন একটা বাক্যে এইদার ডট ডট অর পাবা, এইদার ডট ডট অর, একটা বাক্যে যখন নেইদার ডট ডট নর পাবা, বাক্যে যখন নট অনলি ডট ডট বাট অলসো পাবা, এছাড়াও যখন শুধু অর পাবা, তখন আমরা দেখব এরা এই পাশে একটা সাবজেক্ট রাখে S1, হ্যাঁ, এরা এই পাশে একটা সাবজেক্ট রাখে S2। আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই যে S2 এইটা অনুযায়ী ভার্ব বসানো। এখানে খেয়াল করো, অরের এইখানে একটা সাবজেক্ট আছে, তাই স্টুডেন্টস S1, এখানে একটা সাবজেক্ট আছে S2 সাবজেক্টটা কি, দ্য টিচার, সিঙ্গুলার। তাহলে পরবর্তীতে সেই S2 সাবজেক্ট অনুযায়ী আমাকে সিঙ্গুলার ভার্ব বসাইতে হবে। সিঙ্গুলার ভার্ব কোনটা, এটা না, উত্তর হবে এ নাম্বারটা, হ্যাজ। ওকে, তারপরে খেয়াল করো 12 নম্বরটা, আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার অফ ওয়ার্ডস দ্যাট কমপ্লিট দ্য ব্ল্যাঙ্কস। ওকে, you must be diligent and dash, you must be diligent and dash in English to dash your professional life. আচ্ছা, এখানে হচ্ছে টু এর পরে একটা গ্যাপ হবে। ওকে,
এই টু এর পরে এখানে একটা গ্যাপ হবে, এখানে এই গ্যাপটাতে দ্বিতীয় ওয়ার্ডটা বসবে। প্রথম ওয়ার্ডটা খেয়াল করো, এই যে অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন, কনজাংশনের এই পাশে যা থাকবে এই পাশে আমাকে তাই বসাতে হবে। খেয়াল করো, অ্যান্ডের এই পাশে আমার কি রয়েছে, ডেলিজেন্ট, একটা অ্যাডজেক্টিভ রয়েছে, তাই না, অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে এই পাশেও আমাকে একটা অ্যাডজেক্টিভ খুঁজতে হবে। তাহলে খেয়াল করো, দেখি এটা অ্যাডজেক্টিভ না, প্রফিশিয়েন্টলি এটা অ্যাডভার্ব, প্রফিশিয়েন্সি এটা একটা নাউন, এটাও অ্যাডজেক্টিভ না। অ্যাডজেক্টিভ কোনটা, একটা হচ্ছে প্রফিশিয়েন্ট আর একটা হচ্ছে প্রফিশিয়েন্ট, তাহলে এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দ্বিতীয়টাতে আমরা খেয়াল করো, দ্বিতীয়টাতে পরে কি হয়, টু এর পরে কি বসে, টু এর পরে V1 বসে। এখন আমরা অপশনে দেখবো V1 কোথায় রয়েছে, V1 দেখো সাকসেস কিন্তু V1 না, এটা হচ্ছে একটা নাউন, এটা একটা নাউন, তাহলে এটাও বাদ। আলটিমেটলি বাকি থাকলো কোনটা, ডি নাম্বারটা, এই যে সাকসিড, এটা হচ্ছে V1, তাহলে উত্তর হবে প্রফিশিয়েন্ট অ্যান্ড সাকসিড, ডি। 13 নম্বরটা খেয়াল করো, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স, ইউ শুড অলওয়েজ ট্রাই ইউর বেস্ট টু অ্যাচিভ ইউর গোলস। আচ্ছা, অলওয়েজটা কি, অলওয়েজ মানে কি, অলওয়েজ বলতে সব সময়কে রিপ্রেজেন্ট করে, তার মানে কি একটা টাইমকে রিপ্রেজেন্ট করে। আর আমরা জানি কি, আমরা জানি হচ্ছে কোথায়, কোথায়, কখন, হ্যাঁ কখন, কিভাবে, কিভাবে, কেন ইত্যাদি দ্বারা প্রশ্ন করে যখন উত্তর পাবো, সেগুলো কাকে রিপ্রেজেন্ট করে, সেগুলো একটা অ্যাডভার্বকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ ভার্বকে মডিফাই করে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এখানে অলওয়েজ কাকে কি করছে, এই ট্রাইকে মডিফাই করছে, তার মানে এটা হবে একটা অ্যাডভার্ব। খুবই সহজ একটা প্রশ্ন, একদম বেসিক, বাচ্চাকালে পড়া। 14 নম্বরে একটা স্পেলিং এসেছে এবং সেই স্পেলিংটাও এসেছে আমাদের কোথা থেকে, স্পেলিংটাও এসেছে আমাদের টেক্সট বুক থেকে। আচ্ছা, টেক্সট বুকে যে তোমাদের জেরির গল্পটা ছিল, মাদার ইন মেনভিলের যে গল্পটা ছিল, সেই গল্প থেকে আসছে। তাহলে খেয়াল করো, দ্য কারেক্ট স্পেলিংটা হচ্ছে কি ইন্টেগ্রিটি। ইন্টেগ্রিটি মানে কি, একটা এক্সট্রিম অনেস্টি, হ্যাঁ, যে খুবই সৎ ব্যক্তি তাকে বলা হয় ইন্টেগ্রিটি, INTEGRITY, ইন্টেগ্রিটি। তাহলে উত্তর হবে সি। 15 নম্বর প্রশ্ন যেটা এসেছিল, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড মোস্ট সিমিলার টু বাফেল। দেখো এই যে সিনোনিমটা, এটাও কিন্তু আমাদের টেক্সট বুক থেকে এসেছে, তার মানে টেক্সট বুক থেকে কিন্তু আমাদের বেশ কয়েকটা প্রশ্ন এসেছে টেক্সট বুক থেকে। তাহলে খেয়াল করো, এই বাফেল মানে কি, বাফেল মানে হচ্ছে কিংকর্তব্য বিমূঢ় হওয়া, একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়া, আমি এইটা করব নাকি ওইটা করব। এই যখন তুমি কিংকর্তব্য বিমূঢ় হবা, তুমি যখন একটা দ্বিধার ভিতর পড়ে যাবা, তখন একটা কাজ করতে তুমি বাধাপ্রাপ্ত হবা মানসিকভাবে। এই বাধাপ্রাপ্ত হওয়া অর্থে আমরা এখানে পাচ্ছি হাইন্ডার। হাইন্ডার মানে কি, হাইন্ডার মানেও বাধাপ্রাপ্ত হওয়া। তাহলে এখানে উত্তরটা হবে বি নাম্বারটা। ইলুমিনেট ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মানে হচ্ছে কোনো কিছুকে কি করা, এটা মানে কোনো কিছুকে আলোকিত করা। হ্যাঁ, ইলুমিনেট মানে কোনো কিছুকে আলোকিত করা, ব্রাইটার বলতে আলোর সাথে রিলেটেড সিনোনিমাস। এটা উত্তরটা হবে বি। এখন খেয়াল করো, এই একটা প্রশ্ন টেক্সট বুক থেকে এসেছে, তারপরে খেয়াল করো আমাদের এই প্রশ্নটা টেক্সট বুক থেকে এসেছে দুইটা, তারপরে খেয়াল করো আমরা যদি খেয়াল করি দুইটা, দেন আমরা যাব হচ্ছে এইটা একটা আসছে, 3টা টেক্সট বুক থেকে আসছে। তারপরে খেয়াল করো 3টা টেক্সট বুক থেকে এসেছে, দেন আমরা দেখতে পাচ্ছি এইটা 4টা টেক্সট বুক থেকে এসেছে, 5টা টেক্সট বুক থেকে এসেছে, 6টা টেক্সট বুক থেকে এসেছে। তার মানে 15টা প্রশ্নের ভিতর খেয়াল করো, 15টা প্রশ্নের ভিতর আমাদের 6টা প্রশ্ন এসেছে শুধুমাত্র টেক্সট বুক থেকে। 15টা প্রশ্নের ভিতর 6 কোয়েশ্চেন এসেছে আমাদের কোথা থেকে, টেক্সট বুক থেকে। তার মানে টেক্সট বুক যারা তোমাদের ইন্টারমিডিয়েট লাইফ এবং অ্যাডমিশন লাইফে খুব ভালোভাবে পড়েছো, তারা খুব ইজিলি এই সাস্টের যে 15টা প্রশ্ন থাকবে তোমরা খুব ইজিলি সেটা ধরতে পারবা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাসেজ কমপ্লিশন থেকে 3টা, রাইট ফ্রম ভার্ব থেকে 5টা, এবং রাইট ফ্রম ভার্বের যে রুলসগুলো এসেছে কোনো কঠিন রুলস আসে না, কিন্তু খুবই সহজ রুলস এসেছে। আমরা রুলসের প্রতি একটু ভালোভাবে খেয়াল রাখবা। লিটারেচার থেকে আমরা একটা প্রশ্ন পেয়েছি স্যাটায়ার, ভোকাবুলারি থেকে যে দুইটা এসেছে দুইটাই আমাদের টেক্সট বই থেকে এসেছে, ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে একটা প্রশ্ন, পার্টস অফ স্পিচ দুইটাই সহজ, আর স্পেলিং থেকে আমাদের একটা প্রশ্ন এসেছে। তো এই যে টপিকগুলো তোমরা যদি জাস্ট এই টপিকগুলো পরীক্ষার আগের রাতে একটু দেখে যাও, তাহলে খুব ইজিলি তোমরা এগুলো সলভ করতে পারবা। এবং সাথে একটু পার্টস অফ স্পিচ যেটা রয়েছে, পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অর ভার্ব, এর সাথে তোমরা একটা কাজ করতে পারো, খুবই সহজ কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এই জিনিসগুলো একটু দেখে যাওয়া শেষ মুহূর্তে, এবং এগুলো সব কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে যাওয়া, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারে সবার বাড়িতেই কোনো না কোনো গাইড বই আছে বা কোনো শিট আছে, জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখে যাওয়া, তার মানে আশা করি তোমরা খুব ইজিলি সাস্টের বি ইউনিটটা কভার আপ করতে পারবা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের জন্য দোয়া রইল। আশা করি তোমাদের সাস্টের বি ইউনিটের পরীক্ষা খুবই ভালো হবে। আসসালামু আলাইকুম।